সুপ্রিয় দর্শক, শুরু করছি সেনোরা আমি এখন কি করব। আজকে আমাদের 648তম পর্ব চলছে। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে কিছু কিছু মানুষ নিজের লোকদেরকে খুশি করার চেষ্টা করে এবং তাতে সফল হতে না পারলে নিজেকে বা অন্যদেরকে দোষারোপ করতে থাকেন। কেন এরকমটা হয়? নিজের লোকদেরকে খুশি করার চেষ্টা তো আমরা করি, সেখানে তো কোনো ব্যত্যয় ঘটে না, কিন্তু এটা যদি কখনো সীমারেখা অতিক্রম করে তাহলে বোধহয় একটু আগে প্রয়োজন অন্যকে দোষারোপ না করে নিজের চোখে আয়না ধরার। যে এই যে অন্যকে আমি খুশি করতে চাচ্ছি, এই চাওয়াটা কি আসলে আমার প্রয়োজন নাকি অন্যের প্রয়োজন, নাকি এর সাথে আমার শৈশবের কোনো সংযুক্তি আছে? যে অনেক সময় আমাদের আজকালকার সমাজে যেটা আমরা দেখি, যে বাবা মারা বাচ্চাদেরকে সব কিছুতে ভালো ভালো বেস্ট বেস্ট বানাতে যেয়ে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে সামান্যতে আর তৃপ্তিটা থাকে না। তা আমি কি বেস্ট হওয়ার জন্য অন্যকে বারবার বেস্ট দিতে যাচ্ছি, সেই জন্য খুশি করতে চাচ্ছি, এবং সেটা করতে গিয়ে যখন পাচ্ছি না আমি কি ক্লান্ত হয়ে যাচ্ছি, এবং ক্লান্ত হয়েই কি আমি দোষ ধরছি কারো? কাজে নিজের চোখের আয়না ধরা খুবই জরুরি। এ প্রসঙ্গে আমরা আজকে আলাপ করব। তার আগে আমাদের আজকের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেই। দুজনই খুবই প্রিয় মুখ, আপনাদের বারবার এসেছেন, পরিচিত। আমি প্রথম একটু পরিচয় করাচ্ছি। অধ্যাপক ডক্টর মাহমুদুর রহমান, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। কেমন আছেন? ভালো আছে, আপনাকে সুস্বাগতম। ধন্যবাদ। এবং আমাদের সাথে আছেন সামিনা বেগম, উনি সহকারী কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন। কেমন আছেন? তাহলে আমরা দেরি না করে অতিথিদের কাছ থেকে শুরু করি। আপনি সিনিয়র মানুষ, আপনি একটু শুরু করেন আজকের বিষয়টা সম্পর্কে। অন্যকে খুশি করা এবং খুশি করে অথবা না করতে পেরে, সফল হতে না পেরে, সফল হলাম না এটা বুঝবো কি করে, সেটা একটা প্রশ্ন। অর্থাৎ অ্যাকচুয়াল কেস আলোচনা হলে বোঝা যেত, এক এক কেস হয়তো একরকম হবে। অন্যকে খুশি করার পেছনে আমাদের অনেক সময় কিছু চাওয়ার ইচ্ছা থাকে। আমি খুশি করছি কেন? পেতে চাচ্ছি। তো হয়তো খুশি হয়ে বসে রইলো, আমার জন্য কিছু করলো না। অর্থাৎ আমি গিফট দিয়ে আমি আশা করি যে উনি আমাকে গিফট দেবে, এরকম বিনিময়ে কিছু চাচ্ছি। হ্যাঁ, তা কিন্তু আসলে তো হচ্ছে গিফট আমি দিব নিঃশর্ত ভাবেই দিব, কিছু চাইবো না। কিন্তু আমি খুশি করে যদি আমার চাওয়াটা মনের ভিতরে পোষণ করে বসে থাকি এবং না পেয়ে ক্ষুব্ধ কষ্ট পেতে থাকি, তাহলে কি হচ্ছে, আমি একটা পর্যায়ে ওনাকে হয়তো ব্লেম দিব যে উনি ভালো মানুষ না, কিংবা উনি মানুষের জন্য কিছু করেন না, খুবই সেলফিশ, নিজের জন্যই করেন। তো এই যে ব্লেমিং এর ব্যাপারটা সাথে আমাদেরও ইগো ডিফেন্স যুক্ত। যদি আমরা কোনো কিছু ভুলও করি, আমরা কিন্তু নিরপেক্ষভাবে দেখলে বোঝা দরকার যে ভুলটা আমারই হয়েছে। কিন্তু অনেক সময় আমরা নিজেদের ভুল না দেখে অন্যের ভুল দেখি, অন্যের ব্লেমটা দেই, অন্যকে দোষ দিতে থাকি। এটা যেমন গাড়ি চালাতে গিয়ে পাশাপাশি যখন টক্কর লাগার অবস্থা হয়, তখন এক ড্রাইভার আরেক ড্রাইভারকে ব্লেম দেয়। কিন্তু আসলে কি হচ্ছে এটা কিন্তু অবজেক্টিভ অ্যানালাইসিস করলে, গবেষণা করলে বের হবে। তা আমাদের শুধু যেমন শুরু হয়ে যায় অনেক সময় ব্লেমিং থেকে বকাবকি, মারামারি, হাতাহাতি শুরু হয়। কিন্তু বিদেশে দেখেছি ওইটা হবে না। যদি গাড়ি কোনো টক্কর লাগে, অ্যাক্সিডেন্টও হয়, ওরা পুলিশকে ডাকবে ওর পক্ষে কাজ করার জন্য না, নিরপেক্ষভাবে দেখার জন্য যেখানে ব্যাপারটা কি ঘটেছে, কে দায়ী, কোন কোম্পানি কাকে ইন্স্যুরেন্সের টাকাটা দিতে হবে, সেটা একটা ব্যাপার। তো এই যে আমরা জাতিগতভাবে যদি অস্থির হয়ে থাকি পরিবার কিংবা সমাজের বিভিন্ন ইন্টারাকশনে, অন্যকে ব্লেম দেই, অন্যকে বকাবকি করি, এবং আশা করি যে উনি আমার জন্য আমি যেটা সঠিক মনে করছি ওটা করে দেবে। ওখান থেকে এক্সপেকটেশন থেকে আমার মনে হয় ফ্রাস্ট্রেশন, ওখান থেকে প্রত্যাশা থেকে হতাশা তৈরি হচ্ছে, হতাশার কারণে ব্লেমিংটা আসছে এবং দোষ ধরার প্রবণতা। দোষ ধরা, হ্যাঁ, এটা আবার রিভার্স হইতে ওখানে যেমন টপিকস আছে যে আমরা নিজেকেও হয়তো দোষ দিই। হ্যাঁ, এটা হচ্ছে লোকাস অফ কন্ট্রোলের উপর নির্ভর করছে। আমি কি এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল না ইন্টারনাল, মানে আমি কি বাইরের
বাইরের ঘটনার ফলে সবকিছু হয়, বাইরের শক্তির ফলেই ঘটনা ঘটে, নাকি আমার ভিতরের যা মেধা কিংবা ক্ষমতা আছে সেটার কারণে আমি ভালো করব অথবা করতে পারবো না। যেমন রেজাল্ট, চাকরি, এসব ক্ষেত্রে এখন আমি যদি এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল হয়ে আমি আশা করব অন্য দিবে, অন্য না দিলে আমি তাদেরকে ইয়ে করছি, ব্লেম দিচ্ছি। আবার যদি আমি মনে করি যে না, একটু বাংলায়, সহজ বাংলায়, আচ্ছা আমি আসলে উপযুক্ত কাজটা করতে পারিনি, আমি তৈরি হতে পারিনি, আমি পরীক্ষাটা ভালো দেইনি, ভালো করিনি, সুতরাং ব্লেমটা আমি নিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে ব্লেমটা তো নিচ্ছি, এখানে অবজেক্টিভ অ্যানালাইসিস করা দরকার। অবজেক্টিভ মানে যেটা সত্য, সেটা যদি আমাদের দৃষ্টিভঙ্গিটা ওই রকম ইয়ে হয়, শার্পলি ডেভেলপ করতে পারি, আমি আমার মতো চেষ্টা করব এবং আশারূপ না হলে বোঝার চেষ্টা করব এটা কেন হলো না, এটা কি এইভাবে আরেকজনকে খুশি করে করে হওয়ার ব্যাপার, নাকি এটা আমারও দায় দায়িত্ব আছে এখানে কন্ট্রিবিউট করার, তখন আমার দৃষ্টিভঙ্গি হবে সায়েন্টিফিক, নিরপেক্ষ এবং কি বলা যায় অ্যাপটিটিউড ওরিয়েন্টেড। আমার পক্ষে যা পাওয়া সম্ভব আমি সেটাতেই তৃপ্ত থাকব। আর যদি পরিস্থিতি কোনো কারণে সমস্যাপূর্ণ, ঘোলাটে হয়ে থাকে, তাহলে ওটাকে বুঝবো এবং সলভ করব, তখন আমাকে ব্লেম দিতে হবে না, দোষ আর ধরতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু দেখা যায় সম্পর্কের মধ্যে কিংবা ছোটখাটো ঘটনার ইন্টারাকশনের মধ্যে যেটা হয়, কোনো কিছু ভুল হলেই যারা ডিফেন্সিভ, মানে আত্মরক্ষা করতে চায় নিজেকে, ইগো দুর্বল, সে শুরুতেই বলে তুমি এটা করতে পারতা, এটা করনি কেন, ওই জন্যই এই ভুলটা হয়েছে। যা কিছু হয় গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর। এটার অর্থ কি? মানে যাই হোক তোমারই দোষ, আমার কোনো দোষ নাই। না, তাহলে তো সে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি হলো না, একদমই থাকছে না। আমি দোষ দিলাম কিন্তু তাতে কি ওটা সত্য বলে গৃহীত হবে? একদমই না। সম্পর্কটা তখন ইয়ে হবে, সমস্যাপূর্ণ হয়ে দাঁড়াবে। জি। তো এই জন্য আমাদের নিজের দিকেও তাকানো দরকার যে আমি সঠিকভাবে দেখতে পেলাম কিনা, আমি সঠিকভাবে বুঝলাম কিনা, এবং সত্যটা মেনে নিয়ে যদি আমারই ভুল হয় তাহলে আমি এটা কারেক্ট করবো এবং ডেভেলপ করবো। আরেকজনের যদি হয় দোষ না দিয়ে তাকে বরং আমি ফিডব্যাক দেওয়ার মতো করে, যদি এটাকে বলি আমরা প্রশংসামূলকভাবে কথা বলা, যে গঠনমূলক অ্যাপ্রিসিয়েটিভ ওয়েতে, তাহলে হয়তো সেও চিন্তা করবে আচ্ছা ও যখন বললো ব্যাপারটা কি এরকম, আমি কি কোনো ভুল করলাম, আরো বেটার কিছু করতে পারতাম। তাহলে হয় কি সম্পর্কের ভিতরে একটা ইয়ে থাকে, দ্বন্দ্বটা কমে যাচ্ছে, দ্বন্দ্ব কমে, আসছে, কনস্ট্রাকটিভ ডায়ালগের দিকে যায়। আর যদি আমরা ধরে নিই বকাবকি করি, সব দোষ তোমার, তুমি সারা জীবন এটা করেছো, এখনো করেছো, তোমার সাথে আসলে হবে না আমার, তাহলে কি হচ্ছে, আমি গিভ আপ করছি, আমি কিন্তু ডায়ালগে থাকলাম না, প্রকৃত সত্য বের করার দিকেও গেলাম না। সেটা যদি আমারটাও কথা সত্য হয়, আরেকজনকে আমি বুঝাতে পারলাম না। আমাদের একটা ফোন চলে এসেছে, আমরা ফোন নিয়ে এসে আপনার কাছে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, শুনতে পাচ্ছি। আমার নাম রাশিদ, আমি বগুড়া থেকে বলছি। একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম। জি। সেটা হচ্ছে যে মানুষ তো বিভিন্ন কারণে রাগ করে, রাগ হয় বা মেজাজ হারায়। তো একটা সমস্যা প্রায় হচ্ছে যে খুব কাছের বন্ধু বান্ধব যাদের সাথে ছোট থেকে একসাথে বড় হয়েছি, কোনো একটা একটু ঘুরতে যাওয়া বা যে কোনো বিষয় শেয়ার করতে, কথা বলার পরে একমত কখনো হচ্ছে সবাই, হওয়ার পর একটা কাজ করতেও কিন্তু কোনো কারণে কাজটা করতে পারিনি বা কাজটা হয়নি, সেটা যে শুধুমাত্র আমার কারণে হয় নাই বা হচ্ছে না ব্যাপারটা এমন, যে কোনো একজন, 5 জনের যে কোনো একজন বা 7 জনের যে কোনো একজনের কারণে হচ্ছে না, ঠিক সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমি কিছু বলতে পারতেছি না বা জিনিসটা আমি মানতে পারতেছি না বা করার দরকার বা পুনরায় করতে আগ্রহী কোনো না নেই, কিন্তু সেই ওপিনিয়নটা দিতে পারতেছি না, কাউকে কিছু বলতেও পারতেছি না, না পারার পরে দেখা যাচ্ছে নিজে নিজে খুব রাগ হচ্ছে এবং সেই পুরো রাগটা মনে হচ্ছে যে আমার কারণে বোধহয় হচ্ছে না বা আমি পারতেছি না, এই ধরনের একটা চিন্তা ভাবনা সবসময় কাজ করে এবং মেজাজ হারাই। তো আসলে এইটা কেন হয় বা এখান থেকে আসলে কিভাবে মুক্ত হতে পারি? অকারণে যে নিজেকে নিজেই দোষ দেই বা ফুটে বলতে পারতেছি না সমস্যাটা বা শেয়ার করতে পারতেছি না,
যে এই জিনিসটা আমার ভালো লাগতেছে না ভাই, এই শেয়ার করতে না পারার ফলে আবার রাখতে নিজের উপরেই মনে হচ্ছে যে না আমি বুঝতে পারি নাই বা আমি কেন বারবার এই এমনটাই হয়। এই যে জি, এই যে রাগ হচ্ছে, শেয়ার করতে পারছি না, কাউকে বলতে পারছি না, আবার নিজের ভেতরে রাগ বাড়ছে, এই যে একটা চক্রাকারে জায়গা চলছে, এটা কি ইদানিং হচ্ছে নাকি ছোটবেলা থেকেই এরকম ছিল? এটা যে আগের থেকে হতো ব্যাপারটা ঠিক তাও না, যে জিনিসগুলো হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে খুব একটা ইয়েও নেই, মানে রাগ হচ্ছে বলতে এখানে তো আসলে স্বার্থের বা ইয়ের কিছু নেই, সবাই একসাথে মানে যে কোনো একটা জিনিস ধরেন একটা আউটিং এর কথাই হলো, ছবি নিয়ে ইয়ে করে কোনো একজন পারলো না, দেখা যাচ্ছে একজন পারছে না, 5 জন আমরা পিছিয়ে যাচ্ছি, বাকি 5 জন পাইয়ে, তো এটা রিশিডিউল করা, কিন্তু মনে হচ্ছে যে হয়তো কোনো কারণে আমি বোধহয় ঠিকভাবে আর একটু সময় দিতে পারলে বা আর একটু বলতে পারলে তো বিষয়টা ভালো হতো। সবসময় সবকিছু নিজের ঘাড়ে নিজের থেকে নিজে টেনে আনা বা এই প্রবণতা থেকে মুক্তিটা কিভাবে পাওয়া যায়? তার মানে আমাকে দেখা যাচ্ছে যে জিনিসটা আমাকে অন্য সময় টানা 2 দিন হয়তো আরো ভাবাচ্ছে, এতে করে আমার অন্যান্য কাজের সমস্যা হচ্ছে, আমি বুঝতেছি মনোনিবেশ করতে পারতেছি না। আচ্ছা, এবং এই রাগটা কি আপনি শুধু নিজেই নিজের সাথে দেখাচ্ছেন নাকি আপনার পরিচিত বা কাছের মানুষদের উপরও এই রাগটা মাঝে মাঝে প্রকাশ হয়ে যাচ্ছে? প্রকাশ হয়তো হইলেও কেউ হয়তো আমাকে সরাসরি বলতে বলছে যে তুই আপসেট কিনা বা দুশ্চিন্তা করতেছিস কিনা, বা হয়তো বা মনে হয় না যে রাগ প্রকাশ হচ্ছে, কিন্তু আমি যে অন্য কিছু কোথাও ভাবতেছি বা একটা মানুষ যদি মানে একের সাথে ডুয়েল ক্যারেক্টার বা ডাবল চেম্বারে চিন্তা করে, এটা তো বোঝা যায়। ফ্যামিলি বা অন্য যারা আছে তারা বুঝতে পারে অফিসে, তো এই ক্ষেত্রে আসলে করণীয় ওটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু ক্লারিফিকেশন কোশ্চেন করতে পারবো? আমাদের অতিথিদের প্রশ্ন আছে, আমরা একটু আমার একটু দুটো কোশ্চেন আছে ওনাকে, একটু ওনার বয়সটা যদি বলতেন। শুনতে পাচ্ছেন? কেটে গিয়েছে লাইনটা, কেটে গেছে। হ্যালো, হ্যাঁ লাইনটা কেটে গেছে। আচ্ছা, আমার জানা ছিল যে মানে ওনার অপিনিয়ন প্রকাশটা কি শুধু ওই 5 বন্ধু বা 7 জনের মধ্যেই হচ্ছে না, নাকি উনি কর্মক্ষেত্রেও এমনটা করছিলেন, মানে উনি কোনো অপিনিয়ন দিতে পারেন না, প্রকাশ করতে পারেন না? আর ওনার প্রশ্নটা কিন্তু আজকে পুরোপুরি আমাদের টপিকের সাথেই যাচ্ছে, তাই আমি সেখান থেকেই বলি। আমার অনেকগুলো কোশ্চেন ছিল আসলে ওনাকে, উনি যদি থাকতেন মানে একটু চাইল্ডহুডের বিষয়টাই আমি যেতে চাইছি, শৈশবের ব্যাপারটায়, যে শৈশবের গঠনটা কেমন, আমাদের পিতামাতা বা অভিভাবক যারা আছেন বা ছিলেন ওনারা কিভাবে কোনো ব্যর্থতা বা সফলতায় ওনাদের আচরণটা কেমন থাকতো, মানে ওনার ব্যর্থতা বা সফলতায় বাবা মা কিভাবে আচরণ করতো, অথবা কোনো কিছু পছন্দ করছে সেগুলোকে কি মানে ওনার প্রকাশ করতে দিতেন কিনা বা চাপিয়ে দিতেন কিনা, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ কি ওগুলা দেখা যাচ্ছে মানে আমাদের যে টপিকটা সেখান একটু বলি, যখন মানুষ নিজেকে দোষারোপ করছে, এখানে তো দুটো বিষয়, একটা নিজেকে দোষারোপ করে আর একটা অন্যকে দোষারোপ করছে। নিজেকে আমরা আসলে কখন করি দোষারোপ? আমাদের ব্রেনটা এরকম যে আমাদের শৈশবেই কিন্তু ওটা গঠন হয়ে যাচ্ছে, তাই না? এখন শৈশবে আমাকে আমার ব্যর্থতাগুলোকে কি খুব প্রচণ্ড মাত্রায় শাসন করা হয়েছে যে এই দোষ মানে তুমি এটা করেছো, তুমি আর পারবে না, তুমি ব্যর্থ, এগুলা কি আমাদের মেসেজ কিনা, মানে আমাদের ব্রেনে ওই অবচেতন কথাগুলো হয়ে গেছে কিনা? অবচেতন মনে কিন্তু ওগুলো স্থায়ী হয়ে যাচ্ছে। স্থায়ী হয়ে গেলে যেটা হচ্ছে ব্যক্তিত্বের গঠনটাও আস্তে আস্তে ওরকম হয়ে যাচ্ছে। পরবর্তীতে মানে ওই ইনার আমার যে কথাগুলো, অন্যের কথাগুলো একসময় নিজের কথা হয়ে যাচ্ছে, যে আমি হয়তো পারবো না, বা আমার প্রকাশ করতে গেলে মানুষে কি মনে করবে, অথবা আমি হয়তো এটার জন্য ব্যর্থতা সব দায় আমার। হ্যাঁ, হতে পারে। তার মানে ওই ব্যক্তিত্বটা এখন চলে আসছে, প্রকাশটা এখন হচ্ছে। তো এখন এসেও যদি মানুষটা অ্যাওয়ার হচ্ছে যে কেন উনি যেমন হলেন, যে উনি উপায় চাচ্ছেন, উপায় এই সংক্ষেপে অনেক কিছু জানার ছিল, তো আমি বলবো যে আসলে একটু ওনাকে ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে যে আমি যেটা প্রকাশ করতে চাচ্ছি আমি কেন বলছি না, আমার বাধাটা কি আসছে, আমার বাধাটা আমাকে কেন আসলে বাধা দিচ্ছে, আমার কি শৈশবের কিছু মনে পড়ছে, আমাকে কি এভাবেই বাধা প্রকাশ করতে দেওয়া হতো না আমার মত প্রকাশে? তো এগুলো একটু অ্যানালাইসিস করতে হবে, নিজেকে একটু সময় দিয়ে বুঝতে হবে। উনি পেশাদার কারোর সাথে যোগাযোগ করতে পারে, যে নিজেকে বুঝতে যদি উনি একা না পারেন, এটার দিকে ফোকাস দিতে হবে, তাহলে আমার মনে হয় উনি একটু
বুঝতে পারবেন নিজেকে, কেন উনি মানে সবসময় দোষটা মানে চুপ করে থাকছেন, কষ্ট পাচ্ছেন, মতামত প্রকাশ করতে পারছেন না। এবং উনি কিন্তু এটাও বলছেন যে আমি অকারণে নিজেকে দোষ দিই, এটাও কিন্তু উনি দোষারোপের সচেতন। প্রবণতাটাও কিন্তু রয়েছে। হ্যাঁ, অকারণে শব্দটা বলছে। হ্যাঁ, এবং এটাতে রাগও হচ্ছে। অবশ্যই ওই যে মানে আমরা যখন নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারি না, তখন কিন্তু রাগ খুব সব জমা হয়। কোনো একটা জায়গায় আমি আমার যেটা চাওয়া আমি বলতে পারছি না, তখন আস্তে আস্তে রাগ প্রকাশ পায়, আত্মসম্মান বোধ কমে যেতে থাকে। তো যখন এটা বুঝতে পারছে, অ্যানালাইসিস করতে হবে আমি আসলে কেন বলতে পারি না, বললে আমার কি হবে, অন্যরা কিভাবে নিজেকে প্রকাশ করছে, এই জায়গাগুলো একটু দেখা। এটা এমনও হতে পারে ওনার ছোটবেলায় আপনি যেটা বলছিলেন যে বড় হওয়ার ভিতরেই এমন কিছু অভিজ্ঞতা আছে যার ফলে উনি নিজেকে খুব সাবধান গুটিয়ে রাখছেন। উনি যখন ফ্রাস্ট্রেটেড হচ্ছেন, ওনার ভিতরে রাগ জমা হচ্ছে, রাগটা প্রকাশ করতে পারছেন না, কারণ উনি হয়তো সেই সুযোগটাই পাননি। কিন্তু হতাশ হচ্ছেন, রাগ হতাশা প্রকাশ করতে পারছেন না, যার ফলে রাগ প্রকাশের সুযোগটাই পাচ্ছেন। উনি বলছেন শেয়ার করতে পারি না, এটা বলছিলেন। আর একটা বলছিলেন যে আপসেট হয়ে যান। তাহলে আগে বোঝা দরকার কি ওনাকে আপসেট করে, কি ওনাকে রাগিয়ে দিচ্ছে। সেটা কি রাগার মতো ব্যাপার, না এটা বাস্তবতা বুঝে উনি কথা বলবেন, কমিউনিকেট করবেন। তাহলে রাগ না হয়েই কথা বলা শিখবেন, উনি ওনার মতামতটা দিবেন। এখন বার্থ অর্ডারে উনি কোথায় সেটাও দেখতে হবে। হয়তো উনি যদি উপরের দিকে হন একরকম, মাঝে হলে একরকম, ছোট হলে কি বেশি সাপ্রেস। রাগ না হয়ে কথা বলা কিভাবে শিখবেন? সেটা হলো যে টু দ্য পয়েন্ট চিন্তা করতে হবে যে এখানে বিষয়টা কি। বিষয়টার সাথে কাউকে ব্লেম না দিয়ে, উনি যেমন নিজেকে ব্লেম দিচ্ছে, ব্লেম দেওয়ার চেয়ে বড় ভাবা দরকার যে ব্যাপারটা কি। এখানে যদি সাকসেস হয় হলো ভালো, সাকসেস না হলে, ফেলিউর হলে এর রিজনটা কি, রিজনকে আমি নাকি অন্য কেউ। উনি একটা সিম্পল এক্সাম্পল একটু দিচ্ছিলেন যে হয়তো একটা আউটিংয়ে যাবে, পিকনিকে যাওয়ার মতো 5-6 জন কলিগ আছে, তো একজন বলছে না আমি যেতে পারবো না, তো একজন না গেলে নাই, কিন্তু দেখা গেলো একজন যাবে না বলে আরেকজন যাবে না, সে যাবে না বলে আরেকজন, পিকনিকটাই পণ্ড হয়ে গেল। তো এইটা যদি ওনার রাগের কারণ হয়, তো বুঝতে হবে গ্রুপটা এখনো রেডি না পিকনিকে যাওয়ার জন্য। অথবা যে কজন রেডি আছে, 4 জন রেডি থাকলে 4 জনই যান, আবার ছেড়েও যাব না, সবাই না গেলে যাব না। এর কন্ডিশন অ্যাজাম্পশন যদি আমরা আরোপ করি, তাহলে কিন্তু আমার ফেলিউর হওয়ার চান্সটা বাড়ে। তো এই জন্য সিচুয়েশনটা আমাদের বুঝতে হবে, আমাদের গোল কি, কমন গোল কি, এবং সেটা বাস্তবায়নের জন্য কার কি দায়িত্ব এবং কার কি, কে কাকে মোটিভেট করে নিয়ে যেতে পারে। তো এটা অনেক সময় ইনফর্মাল সিচুয়েশনে নেগোশিয়েট করতে হয়। মানুষের সম্পর্কগুলো তো নেগোসিয়েশনের। আমি আশা করব এবং না হলে রাগ করব, এবং দেন আমি হয় আরেকজনকে ব্লেম দেবো, না হয় নিজে। তাহলে কি হলো, পুরো পরিস্থিতিটা একটা নেতিবাচক পরিবেশ তৈরি হয়ে গেল। তো সেইটা যেন না হয়, সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে যদি বাবা মা, স্কুলের টিচাররা যদি সাপোর্টিভ ওয়েতে, এনকারেজিং ওয়েতে আমাদের বাচ্চাদেরকে বড় করতে পারে, তাহলে তাদের আত্মবিশ্বাস হবে, সেলফ এস্টিম হবে, অ্যাসার্টিভলি কমিউনিকেট করবে, হলেও বুঝবে যে কিভাবে হলো, না হলেও বুঝতে পারবে যে এখানে কি হলে হবে। হয়তো এবার এই পিকনিকটা ফেল করলো, তাহলে আরো বড় গ্রুপ নিয়ে মোবিলাইজ করে উদ্বুদ্ধ করতে হবে সবাইকে। কি হলে উদ্বুদ্ধ হবে, তুমি কি পদ্মার পাড়ে যাবা নাকি না কক্সবাজারে যাবা, কি হলে বেশিরভাগ লোক একমত হবে, অথবা খাওয়া দাওয়া ভালো দিতে হবে, অথবা ভালো প্রোগ্রাম হতে হবে। তো সেগুলো অনেকটা গবেষণার মতো ইনফর্মালি বোঝার ব্যাপার আছে। আর একটা গ্রুপের এমন না যে একজন বললো বলে আরেকজনে সব শুনবে, এখানে একটা লিডারশিপ এরও ব্যাপার আছে। হ্যাঁ, লিডাররা যদি সবার চাহিদাটা বুঝে সামারি এটা প্রকাশ করে, আচ্ছা আমরা কি এটা করতে পারি, এটা অথবা কি কি মডিফিকেশন হলে এটা সবাই জন্য ভালো হবে, তো এই যে আলাপ আলোচনা করে ইনভলভ করে নেওয়া, তো সেটাও একটা ডেমোক্রেটিক প্রসেসের ব্যাপার, এবং মানুষের একমত হওয়ার জন্য এটা খুবই গণতন্ত্রের চর্চা লাগবে। আমি যদি স্বৈরাচারের চর্চা করি, তাতে আপাতত হয়তো কাজ হবে, কিন্তু অনেকেই হয়তো
ভিতরে ভিতরে ফ্রাস্ট্রেট হবে, হয়তো ভাবছি তো কক্সবাজার গেলে ভালো হতো, তো লিডার চাপিয়ে দিলে যে না আমরা পদ্মা সেতু দেখবো, ওখানে ইলিশ খাবো, তো আপনি কনভিন্স করেন ইলিশ খেয়ে যেন সবাই খুশি হয়। আপনি আরেকটা জায়গা বলছিলেন যে জন্ম মানে প্রথম সন্তান, মধ্যম সন্তান এবং ছোট সন্তান, এদের যে রাগ প্রকাশের পার্থক্য, সেটা যদি আমরা বিরতির প্রায় সময় হয়ে গেছে, আমাদেরকে যদি একটু 1 মিনিটে সেটা বলেন। না, এটা হলো যে বড়রা যেমন ছোটদেরকে সহজভাবে কমিউনিকেট করে, কথা একটা বলতে পারে, ছোটরা কথাটা নেয়, কিন্তু ও কথা বলতে গেলে অনেক সময় বড়রা বলে যে এই তুমি মুখে মুখে কথা বলো, আগে বোঝার চেষ্টা করো আমরা কি বলেছি। তার মানে কি আমি শুধু শুনবো, বলতে পারবো না। তাহলে কি হচ্ছে, বাসার পরিবেশটা ফ্রি ফ্লো অফ ইনফরমেশন, কমিউনিকেশন হচ্ছে না। আমরা এই যে অ্যাসার্টিভ কমিউনিকেশন শেখানো দরকার। আমরা যেমন বলার সময় বকা দিয়ে বলবো না, অ্যাসার্টিভ মানে হচ্ছে আত্মবিশ্বাসপূর্ণ কথা, আমি যেটা বিশ্বাস করি এটা বলছি, কিন্তু রেগে বলছি না কিংবা অসহায়ের মতো বলছি না, তাহলে আমি সুস্থ স্বাভাবিকভাবে বলছি। তো এটা যেমন অন্য দিক থেকেও যদি ওইভাবে কথা বলে, আমিও যদি বলতে শিখি, তাহলে আমার ইয়ে হচ্ছে একটা সাপোর্টিভ কমিউনিকেশন ডেভেলপ করছে। আর আমি যদি বকা মানে কথা বলি, আরেকজন কাঁচামাচা হয়ে কথা বলছে, ভিতরে ভিতরে সে রাগ হচ্ছে, কষ্ট পাচ্ছে, তাহলে কি হচ্ছে, পরিবেশটা আর ভালো থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে একটু বিরতির সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসব, আজকের বিষয় নিয়ে আবার আলোচনা হবে, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবার ফেরত আসলাম বিষয়ে সেনোরা আমি এখন কি করব। আমাদের আজকের বিষয় ছিল কিছু কিছু মানুষ কাছের লোকদেরকে খুশি করার জন্য চেষ্টা করেন এবং তাতে সফল হতে না পারলে নিজেকে বা অন্যদেরকে দোষারোপ করতে থাকেন। কেন এমনটা হয়, অতিথিদের কাছে আমরা জানছি। সামিনা, আজকে বিষয় সম্পর্কে বলুন। আচ্ছা, আমি কেসটার ক্ষেত্রে যেটা বলছিলাম যে নিজেকে দোষারোপেরটা, এখন একটু বলবো অন্যকে দোষারোপ করার ক্ষেত্রে। অন্যকে দোষারোপ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এটা বলি, মানে মনোবৈজ্ঞানিকভাবে যেটা বলা হচ্ছে, আমরা কিন্তু আত্মরক্ষা করতে চাই সব কিছুতে। হ্যাঁ, যে কোনো একটা বাধার সম্মুখীন হই, কোনো একটা নেগেটিভ কিছু শুনি, আমরা নিজেকে আগে রক্ষা করতে যাব। এটা অবচেতন মনেই হয়। যখন একটা ব্যর্থতা হচ্ছে বা কোনো একটা নেগেটিভ সিচুয়েশন হচ্ছে, যে কোনো হতে পারে নেতিবাচক, তখন দেখা যাচ্ছে সবার আগে আমি উপায় খুঁজবো। উপায় খুঁজতে গেলেই মানুষটা সবচেয়ে সহজ, যেটা ব্রেন সবসময় সহজটা আগে খুঁজে বের করে, আরেকজনকে দোষ দেওয়াটা। যে কোনো অ্যানালাইসিস ছাড়া হতে পারে নিজের দোষ, হতে পারে সিচুয়েশনের দোষ, হতে পারে অনেক অনেক ফ্যাক্টর থাকে, কিন্তু সবচেয়ে সোজা যেটা, যে আরেকজনকে দিলাম দোষটা, এটা একটা ওয়ে। কিন্তু ব্রেন এটা কেন করছে? কারণ ব্রেনের কিন্তু অত, মানে অনেক সময় দেখা যায় আমরা বিবেক যেটাকে বলি, ব্রেনেরই তো একটা কাজ যে এটা হয়তো আমি নিতে পারবো না, এটা হয়তো আমার পরিবার বা মানে আমার শিক্ষা পদ্ধতির মধ্যে নাই যে আমি এই ব্যর্থতা আমার দ্বারা হতে পারে বা ওই নেগেটিভ সিচুয়েশনটা আমার দ্বারা হতে পারে। তখনও দেখা যাচ্ছে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। তার মানে এখানে দুটো বিষয় পরিষ্কার, যে একটা আত্মরক্ষার কৌশল হিসেবে, আরেকটা হচ্ছে আমি ওটার সমাধান চাচ্ছি। ব্রেন সব কিছুর সমাধান খুঁজতে পছন্দ করে, সেটা হিসেবেও আমরা দেখা যাচ্ছে অন্যকে করছি দোষারোপ। আরও কিছু বিষয় থাকতে পারে, যেমন ওই মানুষটা, আমি যাকে দোষ দিচ্ছি, এই যে বলা হচ্ছে অন্যকে দোষারোপ, হ্যাঁ, তখন কি হয় যে মানুষটার সম্পর্কে আমার কোনো মানে আমার কোনো নেগেটিভ ধারণা ছিল আগে থেকে, অথবা তার সাথে হয়তো আমার মনোমালিন্য ছিল, শত্রুতা ছিল, এগুলোও হতে পারে কিছু কিছু, যেটা আমার মানে ওই সিচুয়েশনটা আমি তাকে চাপিয়ে দিচ্ছি। এটাও এক ধরনের আত্মতৃপ্তি পায় মানুষ সাময়িক, এটা করতে গিয়েও অন্যকে দোষগুলো দিচ্ছে। এরকম ছোট ছোট আসলে মনোবৈজ্ঞানিক অনেক কারণ আমরা পাই, যেগুলো মানুষ অন্যকে দোষারোপ করছে। আর আগেই যেটা বললাম, যে শৈশবের ব্রেনে যেই একটা ছাপ, আমার ব্যর্থতার ফলাফলটা আমি কিভাবে মানসিকভাবে গ্রহণ করব, নিজেকে দোষ দেব না অন্যকে দেব, এটা সেই ছোটবেলা থেকেই হয়ে যায়। আসলে সিচুয়েশনাল ফ্যাক্টর খুব কম কাজ করে, কারণ সব কিছুই আমার শৈশবে গড়ে উঠছে।
তাই এখানে লার্নিংটা মানে আমার শিক্ষা, চারপাশের শিক্ষাটা কি হবে, আমার ব্যর্থতাগুলোকে আমাকে কিভাবে, মানে জীবনটা তো খুব সুন্দর না সব সময়, এটা বুঝতে হবে যে আমরা পারফেক্ট না, আমাকে থামতে হবে, আমি ব্যর্থ হতে পারি, আমাকে সেটা অ্যানালাইসিস করতে হবে ঠান্ডা মাথায়, আবার অন্যকে দোষ চাপিয়েও সমাধানটা হচ্ছে না। এই বিষয়গুলো যদি ঠান্ডা মাথায়, বা এখন যারা পিতামাতা আছেন তার মানে আমরা তো সব কিছু ইচ্ছাকৃতভাবে করি না, আর এত বুঝেও করি না, তাই এখনকার পিতামাতাদেরকেও বলবো যে তারাও যদি একটু ভাবেন যে আমি কি চাপিয়ে দিচ্ছি বাচ্চাটার উপরে, সেটাও একটু ভাবতে হবে। তাকে তার থেকে এত পারফেকশন চাচ্ছি যেটা তার মানসিকভাবে গ্রহণ করার তার ক্যাপাসিটি মানে তার দক্ষতাটা আছে কিনা, সেটাও আমাদের ভাবতে হবে। হ্যাঁ, আমাদের একটা ফোন চলে এসছে, আমরা একটু ফোনটা নেই। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি শুনছি, কি বলবো? জি প্লিজ বলুন। আমি এমনিতে ইন্ট্রোভার্ট, হ্যাঁ, জি বুঝতে পারি। জি, আমার ছোটবেলা থেকে আমি কারোর সাথে মিশতে পারতাম না, মানে আমার মিশতে পারতাম না, তবে আমার মিশতে দেওয়া যেত না ফ্যামিলিতে। তো এরকম করে আমি আমার স্কুল লাইফটা শেষ করি, এরকম করে তারপর দেন কলেজে এরকমই, মানে আমার এরকম করেই চলতো। কারোর সাথে মিশতাম না, আমি ভয় পেতাম মানুষের সাথে মিশতে, সবাই কি ভাবতেছে কি ভাববে, মানে আমি হেলদি ছিলাম, তারপরে মানে এরকম ছিলাম, মানে আমার দারুণ ছিল আমার জিনিসগুলা। তো ফ্রেন্ড থাকলে বাচ্চারি কলেজ লাইফে 2জন ফ্রেন্ড হয়েছিল, দেন বাচ্চারি লাইফে যখন আমি নতুন নতুন এডমিট হই, তো আমার ফ্যামিলির কিছু মানুষের দ্বারা আমি কষ্ট পেয়ে, যেমন আমি যে ওষুধ খাই, ওষুধ খাওয়ার পর আমার ফ্যামিলি থেকে আমার হসপিটালে মানে ওয়ার্ক করার জন্য, কিন্তু আমি অন্য কোনো কারণে না, মানে আমি আমার কষ্টটা বুঝাতে পারতেছি না, আমি আমার জিনিসটা বুঝাতে পারতেছি না, আমার ভুল বুঝতেছি, এই কারণে ওষুধ খাওয়ার পর আমি এরকম কন্টিনিউ পরে আমার ওষুধ খাওয়া হইতো, কিন্তু ওয়াশ একবার করানোর কারণে মানসিক ডিপ্রেস থাকি সবসময়, আমার কারোর সাথে মিশতে পারতেছি না, কারোর সাথে কথা বলতে পারতেছি না, আমি শেয়ার করতে পারতেছি না, আমি কি করবো আমি নিজে বুঝতে পারতেছি না, এরকম থাকেই। তারপরও আমার ওসিডি একটা সমস্যা আছে, মানে ভয়াবহতা ছিল, যখন আমি বাথরুমে গেলে সময়টা বেশি লাগতো, মানে একটা বারবার করার, আমি না মানে এগুলো নিয়ে অনেক ভুগছি, ভোগার পরে নিজে নিজে আস্তে আস্তে ডাক্তার দেখায় ঠিক হয়েছি, কিন্তু এখনো যেমন আমার বয়স অনুযায়ী আমি সিদ্ধান্ত গুলো ওইভাবে দিতে পারতেছি না। এই ভিতরে আমার আম্মু মারা গেছে, আম্মু সুস্থ ছিল, ওইগুলো মানতে পারতেছি না, মানে বাইরের বিহেভ গুলো মানতে পারতেছি না, মানে আমার মনে হচ্ছে যেন আমার কিছু চান আমার সাথে এরকম, আমি তো কারো অন্যায় করিনি, তার সাথে খারাপ কিছু করিনি। এই যে আমি ওষুধ খেলাম, এটা কতদিন আগের ঘটনা? মানে আমার এটা আরো, মানে আমি যখন কলেজ লাইফটা শেষ করলাম, মানে শেষ না মাঝে মাঝেতেই আমার এরকম হইতো, মানে আমার কেউ কিছু বললেই, আব্বু আম্মুর ওষুধ থাকলে মানে আমার মনে হইতো আমি জানি মারা যাবো কি যেমন না এটা জানতাম না, কিন্তু আমার মনে হইতো যে আমি এটা খাইলে আমার মানে আমি মানে কি জানি একটা মনে হইতো, আমি খাইতাম, খাইলে আমার মানে এরকম হইতো, অনেক ঘুমাইতাম, মানে ঘুমের ওষুধ খেলে সারাদিন ঘুমায় থাকতাম, আম্মু ডাক্তার দেখাইতো অথবা এরকম কিছু করতো, কিন্তু একবার এক্সট্রিম লেভেলে হয়ে গেছিল, আমার ডাক্তার দেখাইতে পারেনি, আমি আগে দেখাইতে পারিনি, তখন আমার ওয়াশ করতে হয়েছিল এরকম টাইপে। হয়তো বা তখন থেকে আমার মানসিক মানে আমি অনেক কিছু মানতে পারি না, মানে বুঝাইতেও পারি না যে আমি মানতে পারতেছি না, মানে আমার বুঝে না কেউ, এরকম মনে হয় কেউই বুঝতে পারছে না এরকম মনে হয়, এবং এখানে বেশ কি দুঃখও হয়, তাই না? এখন কার সাথে থাকো তুমি? আমার আব্বুর সাথে থাকি, আর ভাইদের সাথে আপুও থাকে না, আমার প্রত্যেক দিন দেখতে আসে এরকম, মানে আপুর বাসা কাছেই তো। আচ্ছা, তোমার পড়াশোনা শেষ হয়ে গেছে নাকি এখনো পড়ছো? অনার্স শেষ করছি। আচ্ছা আচ্ছা, তুমি কি সবচেয়ে ছোট বাসায়? হ্যাঁ। মা মারা গেলেন কতদিন হলো? আমার আম্মু মারা গেছে 2022 সালে মে মাসের 6 তারিখ। তারপর তুমি কিভাবে নিজেকে সামাল দিলে? মা চলে গেলেন, তুমি ছোট মেয়ে। তারপর না ভাইদের মানে আম্মু চলে গেছে, সবসাথে একসাথে চলতে দিতেছিলাম, শাশুড়ি দিতেছিলাম, তো আমার বাবার সমস্যা কত যে সমস্যাগুলো ওষুধ খাই নিতে পারি না, এখন
আমি একা একটা জিনিস ফেস করি, আমার মনে হয় যে ওষুধ খাবো, আমার সে দেখাতে আমার বাবারও দেখা যায় কি হয়েছে দেখবে, আমার মাথায় একটু মানসিক প্রতিনিয়ত আমার মাথায় ঘুরতে থাকে, ওসিডির হয়তো ওসিডির কারণে ঘুরতে থাকে। বাবা কি আছেন এখন তোমার পাশে, শুনছেন? না না, আমি হঠাৎ করে ফেসবুকে দেখতেছিলাম তো, হঠাৎ করে ট্রাই করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার নির্দিষ্ট কোনো প্রশ্ন আছে আমাদের কাছে? আমি এখন কি করবো, আমি এখন যদি আমি তাহলে বলি যে আমি কি করবো, তো মানুষ ভাবে কি আমি হয়তো ইচ্ছাকৃত ভাবে বলতেছি, আমি যাইটা বলতেছি, কিন্তু আমি আসলে সত্যি নেই, বুঝতে পারি না যে এই সিচুয়েশন আমার কি করা উচিত। বুঝতে পারছি, বলা উচিত। তুমি খুবই বিভ্রান্ত বোধ করছো। আমাদের অতিথিরা আছেন, আমি একটু ওনাদের কাছে আসি, ওনাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমার কাছে। একটু কোনো প্রশ্ন আছে? মানে অনেক দিকে ছড়িয়ে গেছে তো, প্রধান সমস্যা কোনটা বলে সে মনে করে, এক কথায় যদি বলতে হয়? আমি ডিসিশন নিতে পারি না যে আমি কি করব, কার সাথে কি রকম বিহেভ করব, সিদ্ধান্ত নিতে পারে না কার সাথে কেমন আচরণ করবে। এখন কি করা উচিত কোন ব্যাপারে? যেমন ওসিডির কথা এসছে কিংবা ওভারডোজের কথা এসছে, এখন প্রশ্ন হচ্ছে কোন সিচুয়েশনে বলা হচ্ছে কি করা উচিত। আমার বাসায় হঠাৎ হঠাৎ ঝগড়া লাগে গেছে, ওই সিচুয়েশনে আমি কি করতে পারি, মানে আমি কি আমার এটা করবো নাকি আমি নিজের জন্য কি করবো, আমি আটকাবো, মানে আমি বাবার নিয়ে ভাববো, কি করবো? আমার লাইফে নিজের কোনো ডিসিশন আমি নিতে পারতেছি না, আমার কোনো ভালো লাগা নেই, আমার কোনো শখের কিছু নেই, কোনো কিছু নেই। মানে তুমি কি একটু ওই ঘটনাটা আমাদেরকে বলবে, মানে একদিনের ঘটনাটা যদি বলো, যে বাবার সাথে থাকবে এটা বলছো, মানে কোন ঘটনাটায়? বুঝতে পারলাম না। মানে একটা সুনির্দিষ্ট করে কোন একদিনের ঘটনাটায় যেখানে তুমি সিদ্ধান্ত নিতে পারোনি বা কি করবে বুঝতে পারছিলে না। যে কোনো একটা শেষ এরকম একটা ঘটনা ঘটেছে, সেরকম একটা ঘটনার উদাহরণ কি দেওয়া যায়? আমার বাসায় একজন মানুষ আসলো, ওই মানুষটার আমি চিনি না, আবার চিনি, আমি তার সাথে কিরকম বিহেভটা করবো, মানে আমি তার সাথে নর্মালি বিহেভ করবো নাকি কথা বলবো না, উনি আমার কি ভাবতেছে, মানে আমার মনে হয় উনি আমার পা থেকে মাথা পর্যন্ত কিছু ভাবতেছে, মানে আমার চিন্তা আছে এরকম, মানে আমার এমনি কিছু ভাবতেছে, যখন আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে কেউ আসছে, আমার মানে অন্যভাবে দেখতেছি, আমার মনে হয় এরকম যে আমি তাদের সামনে যাবো নাকি যাবো না, নর্মাল থাকবো, আমি মানুষের সামনে যাইতে পারি না আমার এরকম। তুমি লাস্ট তোমার চিকিৎসকের সাথে দেখিয়েছো কবে? তোমাকে শেষ আপনাদের কাছে যখন আমি ফোনে কথা বলতেছিলাম, দেখাইতে পারলে ওনাদের সামনে আমি সামনে বলতে পারি না যে আমার সমস্যাগুলো এরকম হচ্ছে, তো আমি এরকম দেখাইছিলাম একজন ইডনেসিনে, উনি আমার আচ্ছা নাম বলতে হবে না, তুমি একজনকে দেখিয়েছিলে, কতদিন আগে দেখিয়েছিলে? 1 মাস। আচ্ছা, উনি ওষুধ দিয়েছিলেন? তখন আমি মানে আমার স্তব্ধ বানায় ফেলছিল, যেমন আমি কোনো কাজে করতে পারতেছিলাম না, মানে কোনো কাজে মনোযোগ দিতে পারতেছিলাম না। আচ্ছা, মানে ঘুমাইতে পারতেছি না, জায়গায় থাকতে পারতেছিলাম না, এরকম হয়ে গেছিল। তারপর আমি ছায়া দিচ্ছিলাম, পারতেছিলাম না, কারণ আমি ঘুমায় থাকলে আমি আব্বুরে দেখতে পারতেছি না। আব্বু আমার বাসার সব দায়িত্ব, যেমন রান্না বান্না কিন্তু যেমন এগুলো আমার বললে তারপর মানে সব এরকম করে, এরকম দেখে হয়ে গেছিল। ঘুমায় থাকলে তো আমি করতে পারবো, আবার নামাজ পড়তে পারতেছি না সবার মতো, আমার সমস্যা হইতেছিল, ওই জন্য পরে আমি ছায়া দিচ্ছিলাম, 2 দিন ছায়া নিজে নিজেই গেছিলাম, না পাইলে আমি ফ্যামিলির কারোর সাথেই যাইনি, একা একাই গেছিলাম ডাক্তারের কাছে, আমি এরকম সহ্য করতে পারতেছি না, আমি কি করবো। ওষুধ তো চলছে এখন না? না, ওষুধ বন্ধ করে দিয়েছে। ওষুধ বন্ধ করে দিয়েছে। আচ্ছা, অনার্স যে পড়ছো তুমি কি ক্লাস করছো? ক্লাসে যাও? না না, আমি বাসা থেকে বের হতে পারি না, বের হই না। আচ্ছা, কেন বাসা থেকে হতে দেয় না? না তুমি পারো না বলে হচ্ছে না? হাতে থেকে হয়তো দেয় নাই, এখন আমি আমার মানুষের সাথে মানে কথা বলাটা আমি পারি না, মানে আমার বাধার সৃষ্টি হয়, মানে মানুষ ভাবে আমি অহংকার করি, কিন্তু আমি ভাবতেছি যে মানুষের সাথে কথা বলবো, মানুষটা আমার নিয়ে কি ভাববো, এরকম করে হয়। বাসারি লাইফ তো শেষ, এখন আমি বাসায় রেজাল্ট যায়নি তো। আচ্ছা, মানে ছোটবেলায় বাইরে বের হতে দেয়নি, সেই বিষয়টা একটু বলবে, যে মানে তোমাদের কোনো ভাই বোনকে কি এভাবে কারোর সাথে বাইরে মেলামেশা করতে দেওয়া হতো না? ছোট তো, অনেক ছোট তো, আমার বড় ভাইদের তো কোনো সমস্যা নেই, আমার আপুর অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল, আপুর মতো আপু আমার অনেক টেক কেয়ার করছে, আম্মু আপু, মানে আমি বাসার ভিতরে কখনো ওই যে বন্ধু বান্ধব, কখনো আত্মীয় স্বজন পাইনি, বন্ধু বান্ধব পাইনি, মানে কারোর সাথে মিশতে পারিনি, আমার 4 দেয়ালের মধ্যে আমার বসবাস,
আমি সাপোজ আমার বাসায় কেউ যদি আসে মানে মানুষ বলে ইন্টারেস্ট না ডাইরেক্টলি বলে যে আমি কেন এরকম, আমি কেন মিশতে পারি না, তো আমি তো বুঝতে পারি যে আমি এরকম তৈরি হয়েছি যে আমি পারি না। তুমি কি বাসার কাজগুলো করতে পারো মা? বাসার যেটা রান্না বান্না বা বাসার যেটা স্বাভাবিক কাজ? খালি ফোন ইউজ করতে এতটুকু, আর কিছু মানে আমার ভালো লাগে না, আমার নিজের প্রতি নিজের কোনো কিছু ভালো লাগে না। মনে হচ্ছে আমার একটা অসুখ হোক, আমি মারা যাই, আমি আমার আম্মুর কাছে চলে যেতে, এমনি তো মারা যেতে পারবো না, তখন এমনি মারা গেলে তো আমি আমার আম্মুর কাছে যেতে পারবো না। তো এরকম না বিভিন্ন কাজে বিভিন্ন কিছু মাথায় আছে, এটা আমার ফ্যামিলি তারা আমার বুঝবো না যে আমি কি সমস্যাগুলো বুঝতেছি। বাবার সাথে সম্পর্কটা কেমন? মন খুলে সব বলতে পারো বাবাকে তোমার কষ্টের কথা? বাবা বয়স হচ্ছে তো, বাবা বাচ্চাদের মতো হয়ে গেছে, বাবারই আমার দেখে রাখতে হয়। বাবা এরকম বাইরেতে বাইরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু জানতে চাই যে এই যে সমস্যাটা হচ্ছে এইটা কবে থেকে হচ্ছে? এটা কি মা মারা যাওয়ার পর থেকে না মা থাকতে হচ্ছে? না না, মা মারা যাওয়ার পর থেকে না, আমার আরো কলেজ লাইফ থেকে এরকম হতো। যখন আমি বাথরুমে মানে আমার যখন ওসিডিটা হয়েছে, আমি বাথরুমের দরজা দিয়ে বাইরে ক্লাস করতাম, গইনা হাঁটতাম। তারপর যখন আমার করোনা আসলো, আমি কোনো কিছু 100 বার হাত ধুইতে আমার হাত সাদা হয়ে যেত। এগুলো থেকে না আমি আস্তে আস্তে নিজের মানে অনেকভাবে, আম্মু যখন অসুস্থ হয়ে গেল, মানে আমার আম্মুর ব্রেন টিউমার ছিল এরকম থেকে, এখান থেকে আমি আস্তে আস্তে মানে অন্যভাবে ব্রেনের থট তো এরকম চিন্তা করে মানে আস্তে থেকে বের হয়ে আসি। মানে এরকম 1 বছর আমার আম্মু অসুস্থ ছিল, পুরো 1টা বছর আমার আম্মুর সাথে আমি ছিলাম, আমি কোনো বন্ধু বান্ধব ফোন কোনো কিছু ইউজ করি নাই। এবার আমি পরীক্ষা দিতে গেছি অনার্সের 3rd ইয়ার, আইসা দিতে আমার আম্মু অসুস্থ হয়ে গেছে, দেন আমি আর পরীক্ষাগুলো দিতে পারি নাই, পরের বছর আবার এরকমও হয়েছে, যেমন আমার আম্মুরে হসপিটালে এডমিট করতেও হয়েছে হঠাৎ করে। আমি পরীক্ষা দিতে গেছি অনেক কিছু ধাপ পালাম, মানে আম্মু আমার সামনে চলে গেছে, আমি দেখতেছি আম্মু চলে যেতে আমার বোধটা কাজ করে নেই যে আমি করবো। আপু কান্না করতেছে, সবাই কান্না করতেছে, কিন্তু আমি বুঝি নেই, এখন বুঝি এরকম। আম্মু মারা যাওয়ার পর থেকে আমি ছোটবেলা থেকে ডিসিশন কখনো নিতে হয়নি, আমার আম্মুই ছিল তো সবকিছু, কারোর কাছে কিছু চাইতে হয় নাই, আচ্ছা আম্মু থাকতে ইয়েটা ভালো ছিল, পরিস্থিতিটা ভালো ছিল আম্মু যখন ছিল, এই তো ব্যাপার না। কিন্তু ওসিডিটাও তো কমলো যেহেতু আম্মুর চিকিৎসা করতে গিয়ে ওইদিকে মনটা বেশি ছিল, আর চিকিৎসাও হয়তো কাজে দিয়েছে। তো ওসিডি ভালো হয়ে যাওয়ার পর, আম্মু চলে যাওয়ার পর এখন প্রধান সমস্যা কোনটা? কোন ব্যাপারে ডিসিশন নিতে হবে? ডিসিশন তো লাইফে ডিসিশন আসে কেন? আগের লেখাপড়া এবং যা চলছে সেগুলো শেষ হওয়া দরকার না? যে আমার মা নাই, আমার বিয়ে দিতে হইব, বিয়ে না দিলে হইব না, কিন্তু আমি তো মানসিকভাবে ছিলাম না, কথা বলতে পারছে না, মানসিকভাবে প্রস্তুত না। আমি কি বেশি করতেছি না, আমি এগুলো মানে আমি আসলে মানসিকভাবে অসুস্থ পুরা। আর মানুষ ভাবে যে আমি ইচ্ছাকৃত ভাবে এগুলো করতেছি, আমি অন্যায় করি নাই, মানুষ বলতেছে তুমি এটা করছো, কিন্তু আমি অস্তিত্বের কারণে যেমন অনেক কিছু আমি বলতে চাই, কিন্তু আমি মসজিদের মানে বিভিন্ন কারণে আমার মাথায় চিন্তা যেটা বললে এটা হইবো না বলি, এই মানুষ ভাবে কি আমি এটা ইচ্ছা করে বলতেছি না, আমার এটা আমি অহংকার করতেছি, কিন্তু আমি আসলে কিচ্ছু করতেছি না, আমি পরে কষ্ট পেতেছি। আচ্ছা কখনো কি কোনো কাউন্সিলর সাইকোলজিস্টের সাথে কি দেখা হয়েছিল, কথা হয়েছিল? আমি কথাগুলো বুঝাই বলতে পারিনি, তো সবাই আমার খালি ওষুধ দিচ্ছে। তো ওষুধ তো ওষুধের কারণে দিবে, কিন্তু এই যে কথার চিকিৎসা যেটা সাইকোথেরাপি কিংবা কাউন্সিলিং, সেটা কি ডক্টর সাহেব বলেছিলেন যে এটা লাগবে? না, মানে উনি তো বুঝতেই পারেনি আমি যে এগুলো সমস্যা আলোচনায় চলে আসি। আচ্ছা ঠিক আছে মা, আমরা বুঝতে পারছি যে তুমি ভয়ঙ্কর একটা মানসিক এমন জায়গার ভেতর দিয়ে যাচ্ছ যেখানে না তুমি পারছো নিজের কষ্টের জায়গাটা প্রকাশ করতে, কেউ বুঝছে না, এবং মনে হচ্ছে একদম বদ্ধ একটা ঘরে তুমি আটকে আছো। তোমার প্রতি সহানুভূতি থাকলো, তোমার প্রতি সহমর্মিতা থাকলো, প্রয়োজন হলে তুমি আবার ফোন করবে, আমরা একটু আলাপ করি বিষয়টা নিয়ে, তুমি দেখো। এবং এই প্রোগ্রামটা কিন্তু ইউটিউবে রেকর্ডেডও থাকে, অতিথিদের কাছ থেকে আমরা শুনি কি করতে হবে। নিজের যত্ন নিও মা, ভালো থেকো। তুমি একটু শোনো ওর যেটা হয়েছে, কয়েকটা সিগনিফিকেন্ট ইভেন্ট ঘটে গেছে লাইফে,
ওর প্রক্রিয়ার মানে চাপের ভিতর দিয়ে গিয়েছে, তো এবং একই সাথে মেশার সুযোগ পায়নি, যার ফলে সোশ্যাল স্কিল এবং সোশ্যাল ক্যাপাসিটি, সামাজিক দক্ষতা যেটা মানুষের সেগুলো অভাবে সোশ্যাল অ্যাংজাইটিটা বেশি হয়ে গেছে, এবং পড়াশোনাও ক্ষতিগ্রস্ত হয়েছে, মায়ের অসুস্থতা এবং করোনা, তার আগে ছিল ওসিডি, সব মিলিয়ে কি বলা যায় ডিস্ট্রেসড একটা অবস্থা, এবং অ্যাজ এ পার্সন কনফিডেন্স অ্যাজ ওয়েল এজ ক্যাপাসিটির একটু অভাব হয়ে গেছে, আত্মবিশ্বাসটা একেবারে ধসে গেছে। হ্যাঁ, তো এখন সে শুধু ডিসিশন নিতে চায়, ওই দিকে চলে যায়, কিন্তু তার লাইফটা চালু করা দরকার। ডিসিশন তো ছোট ছোট এবং মেজর ডিসিশন এগুলো হবেই লাগে, সেটা তাকে একা একা কেন নিতে হবে, সে তো আলাপ করবে। এবং পরিবার থেকে কিন্তু চাপ দিচ্ছে যে তোমাকে বিয়ে করতে হবে, মা নাই যেহেতু। ওহো, তার মানে এটা একটা ডিসিশন ইস্যু। হ্যাঁ, এটাও তাকে একটা চাপ তৈরি করছে মানসিক। তো কিন্তু তার লেখাপড়াটা আগানোটাও একটা দরকার, আর স্বাভাবিকতাটা ফিরিয়ে আনা দরকার। এটার জন্য ওষুধের চেষ্টা করেছে, ওসিডিটাকে কন্ট্রোলে আনা গেছে। ওসিডিটা মনে হয় ওষুধও কাজে দিয়েছে, আবার মায়ের অসুস্থতা হয়েছে কি ওইদিকে সে প্রায়োরিটি দিতে পারেনি ওসিডির দিকে, তো ওই ডাইভারশনের ফলে তখন সিমটমগুলো কম ছিল। তো সেই অর্থে সে ফুললি কিওর হয়েছে কিনা এটা একটা চেক আপটা হওয়া দরকার। আর এখনকার ডিস্ট্রেসের প্রধান কারণটা কি সেটা বুঝে দরকার হলে পরিবারের মানুষ সহ একসাথে কথা বলা যেতে পারে, কাউন্সেলিং, ফ্যামিলি থেরাপি, সাইকোথেরাপি যেটা প্রযোজ্য সেই সাইডটা ওপেন হওয়াটা দরকার, হয়ে তার একটা থেরাপিউটিক গোল সেট করা দরকার, যে আগে একটু রিল্যাক্স করবে, পড়াশোনাটা ঠিকভাবে শেষ করবে, বিয়ে করতে হলে করবে, কিন্তু ওটার জন্য তাকে মেন্টাল প্রিপারেশন নিতে হবে। আর যদি সেগুলো করে না আমি একটা জব করব, সেটার জন্য তৈরি হব, সেটা করতে পারে, তারপরে না হয় বিয়ে করলো। তো এই অস্থির যেন থাকতে না হয়, তা আর এত ছোট মানুষ একা একা সব ভাবতে হচ্ছে কেন, লাইফের মেজর মেজর ডিসিশন। তার ফ্যামিলির মেম্বাররা যদি বাবা, এবং বাবাও কিন্তু অনেক বয়স হয়ে গেছে, তাকেই বাবার যত্ন করতে হচ্ছে, সেটাও আবার তার জন্য একটা পরিবারে আর কেউ আছে কিনা, বোন আছে, বোনের কথা বললেন, বড় কিনা বোন, বড় বোন, হ্যাঁ, এখন বোনই বা কতখানি সাপোর্ট দিতে পারবে। প্রয়োজনে পরিবারের অন্যান্য সদস্য যারা আছে একটু মুরব্বী, ওনাদের সাথে যোগাযোগ করে কথা বলা যায়। আর না হলে আমরা সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টরা মিলেও বোর্ড বসিয়ে ওর জন্য আলাপ করে দেখবো যে ওর প্রধান সমস্যাটা কি, এবং এখন কোনটা সলভ হওয়া দরকার, এবং লং টার্মে কোনগুলো সলভ হতে হবে। এবং এটা বোধহয় একটু পারিবারিকভাবে যদি একটু সবাইকে নিয়ে পেশাজীবীর সাহায্য নিতে পারে, কাউন্সেলিং এ বা সাইকোথেরাপিতে আসতে পারে, পরিবারের অন্যরাও আসলেন, সবাই মিলে যদি একটু ঠিক করতে পারেন। হ্যাঁ, সিচুয়েশনটা ওকে আমি ধন্যবাদ দেব যে ও কিন্তু আজকে ফেসবুক দেখেই এরকম একটা অনলাইনে ফোন করেছে। হ্যাঁ, ওর মানে ওর সোশ্যাল স্কিলগুলো তো একেবারেই হয়নি, যেহেতু ওকে দেয়া হয়নি। হ্যাঁ, বাট ওকে আমি বলবো নিজেকে দোষারোপ করা একদম বন্ধ করে দিতে। এটা ওর সিচুয়েশনটাই এমন ছিল, ওটা ওর হাতে না। তাই আর ধন্যবাদ দেবো এখানে চট করে ফোন করে ফেলার জন্য। এটা অনেক বড় একটা সাহসের কাজ করেছে, তার মানে ওই সাহসটা, ওই এনার্জিটা এখনো ওর মধ্যে আছে, কোথাও না কোথাও আছে, ওটা একটু প্র্যাকটিস করা লাগবে। আমি বলি একটু প্রফেশনাল সাহায্য নিতে হবে। আচ্ছা, আর তার সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে মা মারা যাওয়ার পরে আমরা যেটাকে বলি শোক সন্তপ্ত, বিরিফমেন্ট পিরিয়ড, ও কিন্তু ওই শোক সন্তপ্ত জায়গাটা কাটিয়ে উঠতে পারেনি। তো এই জায়গাটা কাউন্সেলিং অথবা বিরিফমেন্ট কাউন্সেলিং বলে, ওইটা তার খুবই দরকার। এবং এ ব্যাপারে প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অফ বাংলাদেশ তারা বেশ সেবা দিচ্ছে। তো সেখানেও চাইলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এটা নিতে পারে। সে যেহেতু ফেসবুক দেখছে, তাদের ফেসবুক পেজে আছে, এবং এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েও তো বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে, সেখান থেকেও কিন্তু সে যোগাযোগ করতে পারে। আমাদের আরেকটা ফোন চলে এসছে, আমরা হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসলে আমি আমার মার কিছু মানসিক সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছি। জি জি, আসলে সমস্যাটা বহুদিনের। মানে সে খুবই মানে অ্যাবনর্মাল মানে বিহেভিয়ার করছে আমাদের সবার সাথে। কিরকম? যেমন দেখি যে সে একা একা কথা বলে, তার কথা বলে তাকে জিজ্ঞেস করতে তুমি কি বলো, সে হাত নাড়িয়ে নাড়িয়ে কেমন যেন একা একা কথা বলে।
পরে সে মানে অস্বীকার করে, সে বলতে কই বলি না, আমার তো কিছু হয়নি। মানে সে মানে সেটা মানে বহু বছর ধরে সে এরকম করছে। তাকে যতই বলবে তুমি ডাক্তার দেখাও, চল তোমাকে নিয়ে যায় ডাক্তারের কাছে, সে বলে না আমি সুস্থ, আমি ডাক্তার দেখাবো না। তারপর সে মানে খুবই মানে পরিষ্কার তেমন থাকতে চায় না, মানে বলতে গেলে মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন। আর তার হাতে এখানে মানে ঘা হয়ে গেছে, হাতে কর্নারে হবেই, তারপর পায়ের উপরের অংশে। রোগটার নাম মানে সোরিয়াসিস না কি নাম। মানে সে খুব মানে এক কথায় মানে এটা হচ্ছে কি আমার ভাইয়েরও হয়ে গেছে পায়ে। আচ্ছা, আমার ভাইয়ের পায়েও মানে এরকম একটা হয়ে গেছে মানে তার কারণে। তারপর মানে তাকে যতই বলি যে তুমি মানে মাকে অনেক চেষ্টা করি মানে বোঝানোর, কিন্তু মানে সে আমার কারোর কথা শোনে না। তারপর সে সবার সাথে মানে মিসবিহেভ করে। তারপর এছাড়া মানে বিভিন্ন ধরনের মানে অস্বাভাবিক আচরণ করে যেগুলো বলার মতো না। মার বয়স কিরকম? 45-46 এরকম। আচ্ছা, অস্বাভাবিক আচরণ কিরকম, কোনো একটা কি উদাহরণ দেয়া যায় যে এরকম করছেন? মানে আমাদের বাসায় তো মানে ময়লা নিতে আসে, বুঝছেন, ময়লা সে করে কি মানে ময়লা ভিতরে হাত ঢুকিয়ে মানে বিভিন্ন যেগুলো প্লাস্টিক পদার্থ সেগুলো সে বিক্রি করে। তারপর 20 টাকা পায়। এখন সে মানে সেটা সে গর্বের সাথে বলে, দেখো আমি মানে 20 টাকা পাচ্ছি। তাকে বলি যে এগুলো করা ঠিক না। আমাদের গেটম্যান তারপর হচ্ছে মানে অনেকেই কমপ্লেন দেয় যে উনি এগুলো করে। মানে মানে সব মানে এছাড়া মানে অনেক সে মানে তাকে যতই বুঝাই যে এগুলো করো না, মানুষ মন্দ বলে, আমাদের নিজেদের খারাপ লাগে। ও তোমার নিজেরও তোমার বড় বড় রোগ হবে এগুলো করলে। আর অলরেডি তার ঘা হয়ে গেছে, যেটা সে অনেকদিন যাবত মানে মলম দিচ্ছে, চিকিৎসা করাচ্ছে, কিন্তু সারছে না ঘাটা। তারপর সে মানে চুল আঁচড়ায় না, মানে মানে অপরিপাটি আর কি, অপরিচ্ছন্ন ভাবে থাকে। ব্যক্তিগত যে পরিচ্ছন্নতার জায়গাগুলো, সেই জায়গাগুলো কি উনি নিজের যত্ন নিতে পারেন না? যেমন যেটা তুমি বললে গোসল করা, চুল আঁচড়ানো, নখ কাটা, এগুলো কি নিজের পরে হয়তো বা সপ্তাহে 1-2 দিন করে, মানে ভালোভাবে করে না। তারপর মানে একটা গেঞ্জি আর মানে হাফ প্যান্ট পরে থাকে। কিন্তু হচ্ছে মানে সে বুঝছেন মানে সে সবকিছু ভালো বোঝে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছু সে ভালো মতো বোঝে। আমার ভাই ইন্ডিয়াতে থাকে, মানে ইন্ডিয়ার দার্জিলিং একটা হোস্টেলে থাকে। সেখানে সে মানে তাকে নিয়ে আসা, তারপর আবার ফেরত দেওয়া, মানে সে সবকিছু করে। তার ভিসা, পাসপোর্ট সবকিছু সে মানে করে, ম্যানেজ করে। তারপর ব্যাংকে যাওয়া, ব্যাংক থেকে টাকা তোলা, মানে সবকিছু সে ভালো বোঝে। অফিশিয়াল কাজগুলো করতে কোনো অসুবিধা নেই? হ্যালো, অফিশিয়াল কাজগুলো তার মানে তিনি করতে পারেন? হ্যাঁ, সেগুলো করতে পারেন। আচ্ছা, কিন্তু মানে অ্যাবনর্মাল বিহেভ করে। বাবা আছেন বাসায় তোমার? হ্যাঁ, বাবা আছেন। বাবার সাথে ওনার সম্পর্ক এগুলো নিয়ে আলাপ হয় না? বাবা কিছু বলেন না মাকে? বাবাকে সে মানে বাবার কথা শোনে না। তারপর মানে তাদের সম্পর্কটা একটু মানে অ্যাবিউসিভ। আচ্ছা, কার পক্ষ থেকে? বাবারও কিছু মানসিক সমস্যা আছে। আচ্ছা, মা কি আছেন? এই যে তুমি কথা বলছো আমাদের সাথে, মা কি শুনছেন? না, মা ঘুমিয়ে পড়েছে। তিনি যদি শোনেন তাহলে আমাকে কথা বলতে দেবে না। কথা বলতে দেবেন না। তোমার সাথে মায়ের সম্পর্ক কিরকম? সম্পর্কটা তেমন একটা মানে গভীর না, মানে তেমনটা ভালো না। মা কি তোমাকে শুধু বকেন নাকি কখনো কখনো গায়েও হাত তোলেন? ছোটবেলাতে অনেক মানে মারতো, এখন আর তেমন মারে না। মানে সে মারার ধরন হচ্ছে মানে গায়ে খামচি দেওয়া। আমার গালে সে মানে প্রচুর মানে খামচি পেয়েছে। আমার ভাইয়ের সারা শরীরে মানে তার খামচির দাগ, নখে। তারপর সে মানে নখ কাটে না। কখনো কি কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল মাকে? না, সে যায় নাই। সে একবার গিয়েছিল মনে হয়, আমার মামা তাকে নিয়ে গিয়েছিল একটা ডাক্তারের কাছে। পরে সে ডাক্তার নাকি বলছে তার নাকি ওষুধই, সে নাকি ওষুধও খেয়েছে, কিন্তু পরে ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছে।
আচ্ছা, তোমার বাসায় তোমার নানা বাড়ির কেউ আসেন না? না, নানা নানি দুজনেই মারা গেছে। আমি ওটা আলাদা থাকি আমার দাদির সাথে। আমাদের 2টা ফ্ল্যাট। মা কোথায় থাকেন? মা থাকেন পাশের ফ্ল্যাটে, মা আর বাবা। একই বিল্ডিং এর পাশাপাশি 2টো ফ্ল্যাট, একটাতে তুমি আর তোমার দাদি থাকো, পাশেরটাতে বাবা মা থাকেন, এরকম? হ্যাঁ। বাবা মা যেখানে থাকেন ওখানকার রান্না খাওয়া আর তোমার দাদির রান্না খাওয়া কি একসাথেই হয়? না। তোমাদের রান্না কে করে, মারটা রান্না কে করেন? মায়ের বাসায় রান্না মা একাই করে, কিন্তু সেটা মানে আমি খেতে পারি না, মানে আনহাইজেনিক। আচ্ছা, ভাইকে পাঠিয়ে দেয়া হলো বাইরে ভাইকে পড়তে? পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা মানে মার কারণে, মার যে মানে মানসিক অসুস্থতা, সেটা মানে তাকেও মানে এফেক্ট করেছে। আচ্ছা আচ্ছা, সে অনেকটা অ্যাবনর্মাল বিহেভ করে, পরে তাকে বোর্ডিং এ পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে এখন সে অনেকটা মানে উন্নতি করেছে, পড়াশোনায় ভালো হয়েছে। তোমার পড়াশোনা কেমন হচ্ছে মা? এখন আমি মানে কলেজে পড়ি। আচ্ছা, আমার পড়াশোনাটা আপাতত ভালোই আছে, কারণ আমি এখন মাঠ থেকে অনেকটা দূরে আছি, পর এখন সবকিছু নিজেই করা লাগে। তুমি অনেক সাহসী একটা বাচ্চা, সবকিছু নিজে করতে পারছো। থ্যাংক ইউ তো তোমাকে বলা দরকার, কারণ এই যে তুমি সাহস করে ফোনটা করলে, আরো অনেক বাচ্চাই হয়তো এরকম সাফার করছে, কিন্তু তোমার এই ফোনটা পেয়ে তারাও হয়তো ভাবছে যে এরকম কথা বলা যায়। আসলে মানে মাকে নিয়ে আমরা সবাই খুব মানে টেনশনে আছি, মানে সে মানে সবার সাথে মানে খুবই মানে মিসবিহেভ করে, আমাদের আত্মীয় স্বজন বলেন, এমনকি তার যে নিজের ফ্যামিলি, মানে আমার মামা আমাদের পাশের বিল্ডিং এ থাকে। মামা একজন মানে বড় পোস্টে চাকরি করে, তার সাথে সে খারাপ বিহেভ করছে। তারপর মার যে দেশের বাড়ি মানে গোপালগঞ্জ, সরি বলে ফেলছি, মানে সেখানেও মানে মা আমাদের সাথে তার ব্যবহার খুবই মানে খারাপ। আর কেউ মানে মাকে মানে পছন্দ করে না। মা কি বরাবরই এরকম ছিলেন নাকি? মা কি বরাবরই এরকম ছিলেন, ছোটবেলা থেকেই এরকম ছিলেন, নাকি নির্দিষ্ট কিছু ঘটনার পর হঠাৎ করে মা বদল হলেন, এরকম আচরণের পরিবর্তন? নির্দিষ্ট কিছু ঘটনার পর। তখন তুমি কত বড়? যখন মা সম্পূর্ণ সুস্থ ছিলেন তখন আমি ক্লাস 1-2 তে পড়ি, তখন থেকে দেখতাম যে মা কেমন জানি একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার, মানে একটা কথা বলে, মানে পিস করে কি যেন বলে। উনি কি বলেন যে উনি কিছু শুনতে পান বা উনি কিছু দেখতে পান, এমন কিছু কি উনি বলেন? মা বলেন যে আমি কিছু শুনছি, সেটা শুনেই পিটপিট করে উত্তর দিচ্ছি? না, এরকম না। মাকে ডাক্তার দেখানো হয়েছে বেশ অনেকদিন আগে। তোমার প্রতিদিন মার সাথে দেখা হয় মা? হ্যাঁ, মার সাথে প্রতিদিন দেখা হয়। মা তো মানে প্রায় আসে এখানে। আমাদের বাসায় যখন কোনো অনুষ্ঠান হয় বা রান্না বান্না হয় ভালো কিছু, সবসময় মা খায়। আচ্ছা, আমি একটু আমাদের অতিথিদেরকে জিজ্ঞেস করি, আর তারপরে আরো যদি কোনো প্রশ্ন থাকে তোমাকে করব, তুমি লাইনটা কেটো না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন? আমি একটু জানতে চাই, মায়ের সাথে সম্পর্কটা কেমন? তেমন একটা মানে ভালো না। কোন ব্যাপারে ভালো না? কোথায় গিয়ে সমস্যাটা? ভালো বলতে হচ্ছে মানে সে একটু বেশি মানে পজিটিভ। সে একটু বেশি পজিটিভ মানে পজিটিভ কি চায় উনি? মানে আমার জামা কাপড়, মানে আমি কি পরবো, মানে সব সময় সে ঠিক করে দেয়। মানে আমার জামা কাপড়, মানে আমার কোনো নিজস্ব কোনো অধিকার নেই। সেটা কি পজিটিভ, না উনি বেশি কেয়ার করতে চাচ্ছেন? কেয়ারও না, মানে উনি আমার কোনো কেয়ার করেন না তেমন। মানে রান্না বান্না, আমি কি খেলাম না খেলাম, মানে কি করছি, মানে কেমন আছি, সেগুলো কিছু মানে জিজ্ঞেস করে না। কিন্তু উনি তো খোঁজ রাখতে চান, কোন জামা পরতে হবে সেটা উনি কন্ট্রোল করতে চান, এরকম কি? হ্যাঁ, অনেকটাই তাই। মানে কন্ট্রোল বলতে কি, মানে আমি কোথাও বের হবো, মানে সবকিছুতেই মানে তার হস্তক্ষেপ। আচ্ছা, এটা তো ওনার ব্যক্তিত্ব, কিন্তু ওনার যে ওসিডি হয়েছিল, কেউ যদি কোনো ডক্টর বলে থাকেন, সেটার চিকিৎসা কি কমপ্লিট হয়েছিল? না, কোনো চিকিৎসা করা হয়নি। চিকিৎসা করাই হয়নি? তো ওসিডি কে বললো? না, ওসিডি মানে একজন বাবা তো তাই বললো আমার কাছে, যে এরকম বলছে ডাক্তার নাকি ওসিডি বলছে। ওসিডি বলার মানে তো চিকিৎসাটা লাগবে। এবং উনি এই যে ময়লা ঘাটাঘাটি করছেন, হতে পারে ওসিডির ট্রেস আছে, কিন্তু ওনার এই সমস্যার কারণ কি মনে হয়? পরিবারের আমার মনে হয় বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক ধাক্কা,
গেছে ওনার উপর দিয়ে। হ্যাঁ, তাহলে তো সেটারও চিকিৎসা দরকার। এটা কি কখনো হয়েছিল চিকিৎসা সেই সুযোগ? না 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 না, উনি এভাবেই মানে এভাবে ওনার মানে জীবন চলে গেছে, মানে কখনো কিছু দেখানো হয়নি, ডাক্তার বা কোনো থেরাপি কিছুই করা হয়নি। আচ্ছা, ঠিক আছে। ছোটবেলা থেকে শুনতেছি দেখানো হবে দেখানো হবে, দেখানোর পর আর দেখানোই হয় না। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম, তুমি বলছিলে মানে সব সময় মিসবিহেভ করে, হ্যাঁ মিসবিহেভ না অস্বাভাবিক আচরণ, একটু বলবে? মিসবিহেভ আর অস্বাভাবিক আচরণ দুটোই করে, মানে যেমন মানে আমাদের বাসায় কিছু না, মানে রান্না হইলো তাই না, সে হঠাৎ হঠাৎ সে চুলাবল নিয়ে গেল। তারপর মানে বাবা যদি কিছু আনে, মানে ভালো খাবার টাবার, মানে আমার জন্য আমার দাদির জন্য, মানে সে নিয়ে গেল খাবার, মানে দেবে না আমাদেরকে, এরকম দেবে না, মানে একটু মানে জেলাসি ফিল করে। আর সে খালি আমার টাকা 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 পয়সার কথা বলে খালি সব সময়। আচ্ছা, আরেকটা বিষয়, মানসিক ধাক্কা গুলোর একটা কি বলতে পারো? অনেক মানসিক ধাক্কার কথা বলছিলে। হ্যাঁ, মানে মায়ের মানসিক ধাক্কার পর থেকে এরকম আচরণ হচ্ছে, এরকম কোনো একটা মানসিক ধাক্কার কথা, ঘটনা? মানসিক ধাক্কা বলতে কি মানে মা মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানে একটু টর্চার যাকে বলে আর কি, সেগুলো হয়েছে মেন্টালি ফিজিক্যালি। তোমার মায়ের উপর টর্চার হয়েছে মেন্টালি এবং শারীরিক এবং মানসিকভাবে তিনি নির্যাতিত হয়েছেন, সেটা বলতে চাচ্ছ? হ্যাঁ, আমার তাই মনে হয়। শোনা আছে মানে, নাকি শুধু মনে হয়? শুনেছো এরকম বা নিজে দেখেছো কখনো ছোটবেলায়? হ্যাঁ, যে মানে ছোটবেলা থাকাকালীন দেখেছি, মানে বাবার কি মানে বিভিন্ন ধরনের একটু একটু মানে টর্চার করতো, মারধর। আচ্ছা, এখনো কি হয়? এখনো বলছিলে দুজন একসাথেই আছে? না, এখন আর হয় না, এখন আমরা বড় হয়ে গেছি, এর জন্য মানে মনে হয় আর করে না। আচ্ছা, বাবার মানসিক সমস্যাটা একটু বলবে? বাবারও মানসিক সমস্যা বলছে। বাবার বলতে কি, বাবা হচ্ছে মানে প্রচুর খরচ করে, বাবা প্রচুর খরচ করে, মানে যেটা বলার মতো না, মানে অনেক খরচ করে, যেটা মানে মার পছন্দ না। এছাড়া বাবা মানে কি আর বলবো, মানে সে আর কি মানে বিভিন্ন দিক দিয়ে তার সমস্যা আছে, প্রচুর খরচাপাতি করে, তারপর মানে ব্যবহার তেমন ভালো করে না আমার সাথে, তার মানে সম্পর্কটা তেমন একটা ভালো না। আমাকে মাঝে মধ্যে মানে খারাপ কথা বলে, এটা আমার মুহূর্তে ভালোবাসে। আমি যা চাই, মানে আমি যদি কিছু খেতে চাই সবকিছু সে দেয় আমাকে, না চাইতেই দেয়। আচ্ছা, আমি বুঝতে পারছি মা, তোমার অসম্ভব কষ্ট হচ্ছে, এবং সেই সাথে আমি তোমার ভেতরে খুব শক্তিশালী একটা মানুষকে দেখতে পাচ্ছি, যেই মানুষটা একটু একটু করে চারা গাছের মতন বিকশিত হচ্ছে। কাজেই নিজের এই যে শক্তিশালী জায়গাটা, এটা ধরে রেখো। ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এ একটা খুব বিখ্যাত লাইন আমার খুব পছন্দ, যে এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। তোমাকে ভেঙে ফেলা গেলেও মচকানো যাবে না, এটা তোমার একটা শক্তি। আমরা একটু আলাপ করি, তুমি শোনো, দেখা যাক। আর কেমন থাকলে পরবর্তীতে জানিও। এই অনুষ্ঠানের নাম্বার তো তোমার কাছে আছেই। আমরা তাহলে একটু আলোচনা করি। ভালো থাকো। জি, ও তো বেশ সুন্দর করে গুছিয়ে বলছে, প্রেজেন্ট করেছে। কলেজে পড়ে মাত্র, ছোট্ট একটা বাচ্চা। এবং এই যে যেই লাইফের যে জটিলতা, হিস্টোরিক্যাল প্রবলেম, এই যে টর্চার হয়েছে, মা অ্যাবনর্মাল হয়ে গেছে, খারাপ আচরণ করে, আবার অ্যাবনর্মালিটিও আছে, এটার মধ্যে পার্থক্য করতে পেরেছে সে। সবকিছু অ্যাবনর্মাল না, কিছু আছে ওনার মেজাজ খারাপ থেকে হয়তো বা করেন, আউট অফ ফ্রাস্ট্রেশন হয়তো রিয়াকশন করেন। তারপরে বাবার সাথে মায়ের সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের মধ্যে একটা গোলমাল ছিল, হয়তো বা এখনও আছে। তো তা সত্ত্বেও যে সে যে বাবাকে মাকে দুজনকেই ফিল করছে, এটা খুবই ভালো একটা দিক। কিন্তু চিকিৎসাটা হওয়া দরকার ছিল, পুরো ফ্যামিলি থেরাপি সহ ইন্ডিভিজুয়াল থেরাপি যা যা দরকার
সাইকিয়াট্রিক, সাইকোলজিক্যাল কাউন্সেলিং, সাইকোথেরাপি। তো এটা বলার মতো মানুষ নাই। এটা আমাদের দেশের জন্য একটা কি বলবো ডিসগ্রেস না, অসচেতন অবস্থায় আমরা আছি। আমরা ভুগছি, বেচারি ভুগছে, বাবা মাও ভুগছে, কিন্তু এটার করণীয় কি কেউ জানে না। তো ব্লেম দিচ্ছে, ও খারাপ, কিংবা ওর এই ঘটনা ঘটেছে তাই। এটা তো যাই ঘটুক, এখন এটা তো একটা স্টেবল জায়গায়, শান্তিপূর্ণ জায়গায় আসা দরকার। স্বাভাবিক সমাধানে আসতে হবে। হ্যাঁ, সুস্থতা লাগবে, শান্তি লাগবে, সম্পর্কগুলো ভালো লাগবে, ও যেন মনোযোগ দিয়ে লেখাপড়া করে এগিয়ে যেতে পারে। আর মায়েরও চাহিদা কি এটা বোঝা দরকার। কারেকশন যেটুকু দরকার সেটাও যেমন লাগবে, চিকিৎসা যেটুকু দরকার লাগবে। তো এই যে কম্প্রিহেন্সিভ, একটা মানুষ নাই যে ভাববে। হ্যাঁ, এবং বাচ্চাটাকে কিন্তু দাদি নিয়ে গেছেন নিজের কাছে। দাদি যতটুকু পারছেন এই বয়সে উনি হ্যাঁ বাচ্চাটার সুরক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছেন, এবং মা বোধহয় অনেকটুকুই অবহেলিত, যেটা বাচ্চাটার কথায় চলে এসছে। তার ত্বকের যে সমস্যা, সোরিয়াসিসের কথা বলছেন, তার মানসিক রোগের মায়ের আপনি যেটা বলছিলেন যে চিকিৎসা দরকার, কাউন্সিলিং অসম্ভব জরুরিভাবে দরকার, এবং পুরো ফ্যামিলিকে নিয়েই বোধহয় ফ্যামিলি থেরাপিতেও একটু বসাটা প্রয়োজন। ইন্ডিভিজুয়াল কাউন্সিলিংও লাগবে, ফ্যামিলিগত প্রয়োজন, এবং কে কার জন্য কি করতে পারে সেভাবে সম্পর্কের ধরনটাও এবং কার ভূমিকাটা কি হবে এই পরিবারে সেটাও একটু বোধহয় ঠিক করে নেওয়া। এখন এই সার্ভিসগুলো আমাদের দেশে কিভাবে চালু করা যাবে? হয়তো আছে, একেবারে যে নাই, আমাদের কিন্তু ম্যান পাওয়ার এখন তৈরি হয়েছে। এদেরকে কাজে লাগিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ, একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থার জায়গায় প্রয়োজন। যেটা যেমন ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে আছে মেন্টাল হেলথ ইনস্টিটিউটে, ওখানে কিন্তু সব প্রফেশনাল আছে, এবং ওখানে গেলে যা যা দরকার সব কিন্তু এক জায়গায় থেকেই পাচ্ছেন, এমনকি থাকার জায়গা সহ কেসকে নিয়ে ফ্যামিলি যায়। তা আমাদের সব এরকম একটা জায়গা অন্তত দরকার, কিংবা বিভাগীয় পর্যায়ে দরকার, ডিস্ট্রিক্ট পর্যায়ে হলেও ভালো হয়। আমি জানি না ও কি ঢাকা শহরে না কোথায় থাকে, সে এটা তো কথা হয়নি আমাদের। ও কিভাবে নেবে আসলে? ও তো বেশ ছোট, ওর বাবা মা নিতে আগ্রহী কিনা না সেই কিন্তু আমি দেখতে পাচ্ছি কেস ওয়ার্কারদের যেমন একটা ভূমিকা থাকে, কেসটাকে পুরো ডিল করার দায়িত্ব ও ফ্যামিলির ভিতর থেকে ওই দায়িত্বটা পালন করছে। কিন্তু ওর যেহেতু বাবা মা ডিসফাংশনাল অবস্থায় আছে, ফ্যামিলির মুরব্বী কেউ আছে কিনা, না থাকলে আমাদের দেশে সোশ্যাল ওয়ার্কার হোম ভিজিট এটা চালু করা দরকার। সোশ্যাল ওয়ার্কের দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমরা ক্লিনিক হসপিটাল বেস চিকিৎসাটা দিতে পারছি, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে আমার মনে হয় সেই রকম কিছু একটা খোঁজ খবর, যে আপনি কি ভালো আছেন না খারাপ আছেন, কি সমস্যা, তাহলে আসেন এখানে, অথবা আমাদের লোক যাবে, নার্স যাবে, হেলথ অ্যাসিস্ট্যান্ট যাবে। সেগুলো তো পলিসি লেভেলে, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পলিসি লেভেলেও এই কথাগুলো বলতে পারি যে আমাদের একটা আসলেই সমন্বিত স্বাস্থ্য সেবা ব্যবস্থা, বিশেষ করে মানসিক সেবা ব্যবস্থা চালু করাটা খুবই জরুরি। এটা এনশিওর করতে হবে যে এটা যেন বাদ না পড়ে। এবং আরেকটা জিনিস যেটা আপনি বলছিলেন সেটাও খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে আমরা পেট খারাপ হলে যদি চিকিৎসার জন্য যেতে লজ্জা না পাই, মন খারাপ হলে মানসিক সেবার জন্য কেন লজ্জা পাবো, কেন রাগ ঢাক ঢাক করে পিছিয়ে পড়ে থাকবো। এবং বাচ্চাটা যেহেতু সে স্মার্ট একটা বাচ্চা, সে যদি ঢাকার বাইরেও থাকে, ইদানিং অনলাইনেও তো এরকম বহু স্বাস্থ্যসেবা দেওয়া হয়, স্ক্রোলেও অনেকগুলো নাম, এই অনুষ্ঠানের স্ক্রোলেও কিন্তু নাম্বার যায় অনেকগুলো, সেখানেও সে যোগাযোগ করতে পারে। সে চাইলে বাংলা ভিশনেও যোগাযোগ করে, এখানেও অনেকের নাম্বার তারা টেলিকাউন্সেলিং এর ব্যবস্থাও তো আছে, কাউন্সেলিং এর ব্যবস্থা নিতে পারে, এবং সেখান থেকেই সে কাউকে বেছে নিতে পারে যাকে তার প্রয়োজন মনে হবে। এই অবস্থায় ওকে তো ভালো থাকতে হবে, ও নিজে কিভাবে যত্নটা নিতে পারে এই অবস্থায়, সেই দিকটা ইম্পর্টেন্ট। এবং আরেকটা ভালো কথা বললো যে ভাইটা কিন্তু বাসার বাইরে যে ভালো আছে, এবং ওকেও কিন্তু বাসার আসলে বাইরে বের করে দাদির কাছে রাখা হয়েছে। তো দাদি কেমন আছে সেটাও একটু বোধহয় খেয়াল করার জায়গাটা জরুরি। কিন্তু মায়ের সাথে কিন্তু দেখা হচ্ছে প্রতিদিনই, যার জন্য কিছুটা ওর মধ্যে চলে আসছে। আর কি হতে পারে আপনার কি মনে হচ্ছে? আর তো একটা তো নিজের, ও কিন্তু মানে খুব অসহায় হয়ে ফোন করেছে যে বাবা মার ও কিছু করতে পারছে না, বাবা মাকে শোনানো, মানে মানসিক সেবাটা আমাদের দেশে নিজের ইচ্ছা ছাড়া জোর করে তো দেওয়াও সম্ভব না। সেক্ষেত্রে মা কতটুকু নেবে, হ্যাঁ একটু জোর করে হয়তো ডক্টরের কাছে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু সাইকোলজিক্যাল কাউন্সিলিং দেওয়াটা কিন্তু খুবই কঠিন, জোর করে দেওয়া যাবে না, উনি শুনবে না কিছু।
হ্যাঁ, তো আগে তো ডায়াগনোসিস হতে হবে মায়ের। সবার আগে একটু মাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া, ডায়াগনোসিস করা, তারপরে ও যে ওই পরিবেশটার মধ্যেই আছে, যদিও দাদির কাছে আছে কিন্তু পাশাপাশি আছে, মায়ের এই আচরণগুলো প্রতিদিন ওকে কষ্ট দিচ্ছে, বাবা মার সম্পর্কটা কষ্ট দিচ্ছে। তো এই জায়গাগুলোতে ও নিজের যত্ন কিভাবে নিয়ে নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে পড়াশোনাটা চালিয়ে যাবে, এগুলোর জন্য ওকে কিন্তু কাউন্সিলিংটা নিতে হবে। ওর নিজেরও প্রয়োজন, নিজেরও প্রয়োজন সবচেয়ে আগে। আমি আর একটু অ্যাড করি, বিদেশে আছে, আমাদের দেশে এখনো হয়নি, যদি কোথাও ফ্যামিলিতে গোলমাল লাগে পাশের বাড়ির মানুষ কিন্তু ফোন করলে পুলিশ আসবে, পুলিশ এসে জেনে ও যদি বুঝতে পারে এটা একটা মানসিক সাপোর্টের কেস, ও কিন্তু রেফার করবে, পুলিশ দরকার হলে গাড়িতে করে নিয়ে যাবে। আমাদের দেশে কিন্তু এরকম কিছু লাগবে, পাশের বাড়ি যেন বলতে পারে যে ওরা ভালো নেই, ওদের কিছু একটা সমস্যা আছে, দে নিড হেল্প, তখন যেন আমাদের সোশ্যাল ওয়ার্কার ও দায়িত্বশীল স্বাস্থ্যকর্মী অথবা কমিউনিটি ক্লিনিক থেকে আসলো অথবা কমিউনিটি মেন্টাল হেলথ টিম থাকা দরকার, আসবে এবং ওদের সাথে একটা লিয়াজো করে কাজ শুরু করবে, হোম বেসড অ্যাজ ওয়েল এজ ক্লিনিক বেসড অথবা সেন্টার বেসড। তো এই আমরা এত এত প্রজেক্ট করি, অনেক কিছুই করছি, তো এটাও একটু ভাবা দরকার, পলিসি লেভেল থেকে শুরু করে অথবা প্রাইভেট উদ্যোগ নিয়েও কিছুটা শুরু করা যেতে পারে। টেলিকাউন্সিলিং পর্যন্ত আসছে, কিন্তু ফেস টু ফেস ইন্টারাকশন একটা দরকার, ভূমিকা আছে। এবং আপনি খুব চমৎকার একটা কথা বললেন, যেটা আমরা ইনস্টিটিউশনাল বেস থেকে, প্রতিষ্ঠান বেস চিকিৎসা থেকে এখন সমাজভিত্তিক, কারণ এত প্রতিষ্ঠান তো আসলে বানানো সম্ভব না, যে পরিমাণ বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে এবং ঘনত্ব বাড়ছে, হোম কেয়ার চালু করার জায়গাটা, এটাও কিন্তু একটা খুব জরুরি প্রয়োজন এই সময়ের দাবি, যে আমরা কি আসলে এতগুলো হাসপাতাল তৈরি করতে পারবো যেখানে এতগুলো মানুষকে আমরা স্বাস্থ্যসেবা দেব। কাজে এখন কিন্তু মমতাময় সমাজ নামে জনস্বাস্থ্যের যেই তত্ত্বটা আসছে, সেখানে কিন্তু বলছে কম্প্যাশনেট কমিউনিটি বা মমতাময় সমাজ, যেখানে মানুষ কিন্তু আর হাসপাতালে যাচ্ছে না, হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা কর্মী যারা, তারা চিকিৎসক, নার্স, মানসিক স্বাস্থ্য পেশাজীবী বা যেটা উনি বলছিলেন যে সমাজকর্মী, এরা কিন্তু বাসায় আসতে পারে এবং এরা কিন্তু এসে সমাজ দিতে পারে। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আমাদের পলিসি লেভেলে কাজ করেন তাদের কাছে এই জিনিসটা ভাবাটা জন্য অনুরোধ জানাবো, কারণ এটা এখন সময়ের দাবি, যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব এত বেশি যে এত হাসপাতাল বানিয়ে আসলে এই সামনে এই মানসিক সমস্যাগুলোকে সামাল দেয়া যাবে না। আর কিছু এ ব্যাপারে? মানে শুধু এই ব্যাপারটা যে মানসিক বিষয়গুলোকে দিতে পারছে না, মানে যারা আগ্রহী না তাদেরকেও কিন্তু আগ্রহী করতে হবে, আগ্রহী করবে। নিজে থেকে তো সবাই মানসিক স্বাস্থ্য সেবাতে নিতেই চায় না। আজকের বিষয় আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দুজনের কাছে 30 সেকেন্ড করে শুনতে চাইবো একদম শেষের কথা আজকের অনুষ্ঠানের বিষয়ের সাথে সম্পৃক্ত। আজকে শেষে এতটুকুই বলবো যে নিজেকে দোষারোপ দেওয়া বা অন্যকে দোষারোপ দেওয়া তো সমস্যার সমাধান না, তাই আমাদের প্রকৃত ঘটনাটা ঠান্ডা মাথায় ভাবতে হবে সময় নিয়ে, যে সব কিছু খুব সহজ সমাধান বা কুইক সমাধানটা না ভেবে একটু সময় নিয়ে ভেবে প্রকৃত ঘটনাটা বের করে যাতে আমরা একটু সমাধান খুঁজি, এতটুকুই বলবো। চমৎকার। আপনি? আচ্ছা, ও একটা কথা বলেছিল, আমাদের ব্রেন নাকি নিজেকে আত্মরক্ষা করে অন্যকে দোষ দিয়ে, অনেকটা এরকম ভাবে কন্ডিশন হয়ে যায়। তো আমাদের এডুকেশন, আমাদের যে সামাজিক যে সোশ্যাল ইন্টারাকশনের মধ্যে নলেজ কম্পোনেন্ট এবং সত্যের সন্ধানটা, রিসার্চ আইডিয়াটা আসা দরকার। আমরা ইমোশনালি রিঅ্যাক্ট করে একটা ভুল জিনিসকে সত্য বানালি তো আর ওটা হচ্ছে না, আবার আমরা লজিক্যালি যে খুব একটা চিন্তা করতে শিখছি স্কুল কলেজ থেকে, সেটাও না, আমরা ভালো রেজাল্ট করছি কিন্তু লজিক্যালি ক্রিয়েটিভ চিন্তা করতে পারছি না। তো আমাদের ব্যক্তিত্বের বিকাশ হওয়া দরকার, আমরা যেন খালি ভালো ছাত্র না হই, আমরা যেন ভালো মানুষ হই, ইমোশনালি স্টেবল হই, অন্যকে বুঝতে পারি এবং নিজেকেও বুঝতে পেরে নিজেকেও দোষী করার দরকার নেই, অন্যকেও দোষ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার দরকার নেই। সত্যটা সত্যই, ওটাকে ফেস করতে হবে এবং সত্যকে নির্মাণ করে, কি যেন একটা কবিতা আছে এরকম, সত্য এত কঠিন জেনেও আমি
তাকে গ্রহণ করে নিলাম। সত্য কঠিন তবু সত্যরেই ভালোবাসিলাম, কঠিনকেই আমি ভালোবাসলাম। হ্যাঁ, কারণ আমি একটা অস্বীকার করলাম, ডিনাই করলাম, অন্যকে ব্লেম দিলাম, চাপিয়ে দিলাম, তাদের তো ওটা সত্য হচ্ছে না। এটা তদন্ত করলে, গবেষণা করলে সত্যটা বের হয়ে আসবে। তাহলে আমি না ভুগে এটাকে আগে থেকে চিনতে যেন পারি এবং গ্রহণ করে চলতে শিখি। ধন্যবাদ দুজনকেই, ধন্যবাদ। অসম্ভব প্রাণবন্ত আলোচনা ছিল আজকে। এবং সক্রেটিস যেটা বলেছিলেন যে নিজেকে জানো, নো দাই সেলফ, নিজের চোখে আয়না ধরাটা প্রয়োজন। আমি ছোট্ট করে আগামী পর্বের বিষয়টা বলে দিচ্ছি। আমাদের আগামী পর্বের বিষয় হচ্ছে আত্মসমালোচনা না করে কেন আমরা অন্যের ভুল ধরতে বেশি চেষ্টা করি। আত্মসমালোচনা না করে কেন অন্যের ভুল ধরতেই আমরা বেশি চেষ্টা করি। আগামী পর্বে আবার আপনাদের সাথে আশা করি দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।